দুখু মাঝি, যাকে সরকার খুঁজে পায়নি, কেউ খুঁজে পায়নি। পুরুলিয়া, ইয়েস। দুখু মাঝি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আছেন। যে মানুষটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গর্ব, সেই মানুষটা যে রাষ্ট্রপতি পুরস্কারটা, যে পুরস্কারটা ওনাকে দিয়েছে, ওই পুরস্কারটা কোথায় রেখেছে বুঝতে পারছেন? মরা পুরানোর পরে যে গাছগুলো বেঁচে থাকে, ওই খুঁটিগুলো, একটা কাঠ তো পুরো পুড়ে না, ওইগুলো নিয়ে এসেও বেড়া দেয়। ছোট থেকে প্রতিবাদী ছিলাম, প্রতিবাদী মানে চোখের সামনে আপনি ভাবেন যে কিছু একটা ঘটতে দিচ্ছে, সেটা অন্যায় মনে হচ্ছে নিজেকে, তো সেটা থেকে এড়িয়ে যেতে পারতাম না। চেম্বারে ঢোকার সময় একদম লেখা আছে 300 টাকা ভিজিট, আর 4-5 জন এখনো পেশেন্ট বসে আছে, মানে 4-5 জন এখনো পেশেন্ট বসে আছে, মানে এখন আধ ঘন্টা লাগবে। ওরকম করতে করতে ডাক্তার হঠাৎ করে ছুটে দিয়েছে। ভালো কন্টেন্ট হলে সিনারির দরকার নেই, ভালো ক্যামেরার দরকার নেই। তো ওই ভিডিওটা তখন কত মিলিয়ন ভিউ হয়েছিল, মানে তখনকার যুগে প্রত্যেকটা মানুষ দেখার পরে মানে পুরো সিস্টেমটাই বদলে গেল। নেতাজি সুভাষচন্দ্র ক্রিমিনাল, আজকে তো ক্ষুদিরাম তো ক্রিমিনাল। সামনেই তো ভোট, 26-এ তোমাকে কোথাও কার করাতে চায়, তাহলে কি করবে তুমি? আমার সাথে সবাইকার সম্পর্ক ভালো আছে। শিক্ষিত মানুষ দেখুন বাজারে একটা সবজি কিনতে যে একজন চাষির কাছ থেকে 5 টাকা কিভাবে কমাবো, বিবেক বুদ্ধি শিক্ষিত হতে হবে, তার মনের ভিত্তিতে চেতনাটা শিক্ষিত হতে হবে। ফোন করে, বাবু তুমি আসবে, তোমার জন্য তো এত কিছু, বুকের ভিতরটা মানে এত আরাম লাগে, চোখের দিকে জল চলে আসে। হঠাৎ করে একটা মানুষের কাছে যখন যাবেন না, আসল চেহারাটা বুঝতে পারা যায়। 2 মাসের বাচ্চাকে কোলে নিয়ে পড়াচ্ছিল, মানুষটাকে নিয়ে মিথ্যে অপপ্রচার করছো। আমি আপনাদেরকে টাকা দিয়ে দেবো, বই খাতা দিয়ে দেবো, স্কুল দিয়ে দেবো, আপনারা প্রতিদিন আসতে পারবেন একটা জায়গাতে। মালতী মুর্মুকে নিয়ে সরকারি কোনো আধিকারিক, সরকারি কোনো মানুষ বিরোধিতা করেন। ওনাদের স্কুলে কেন এই বাচ্চাগুলো পড়তে আসে, তার 3টে কারণ আমি বলে দিচ্ছি। একটা টিনের বাড়ি বানিয়ে দিলাম, নিজেই কাজে লাগে, নিজেই কাজে লাগে, ফিতে ফিতে কাটা হয়, ওনারাই নিজের বাড়ি নিজেই উদ্বোধন করে। এবং বুড়ি ঠাকুমা দিদারা তো মানে অসাধারণ, ওই যে হাসি, কত সুন্দর করে সবকিছু করে দিয়েছি দেখেন, টিউবওয়েল, পায়খানা, ঘর, বাড়ি, গাছ সুন্দর। এটাই হিংসা করে না, যত হিংসা করে তত ভালো। আজকে এবার হরে কৃষ্ণ করে নাস্তা হয়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা চিনি কিভাবে? ফেসবুকের মাধ্যমে। আমার আন্ডারে 4টে ডাক্তার আছে, তারা প্রতিদিন সকালবেলায় আসে এবং বিনা পয়সাতে টোটাল 10 জন করে হলেও 40 জনকে দেখে, এবং প্রথমেই আসবে, তাকে মা ভালো আছেন একটু গল্প করবে, একটু প্রণাম করবে, তারপরে তার ট্রিটমেন্ট, মানে সে যেন তার কথাতেই অর্ধেক ভালো হয়ে যায়। নমস্কার, শুনবো তোমায় আপনাদের স্বাগত। আমি স্মৃতি আপনাদের সঙ্গে। শুনবো তোমায় আমরা এই পডকাস্ট এই কারণেই করি, অনেক অজানা কথা অনেক পরিচিত মানুষের জানাই আপনাদের। আর আজকে এই পডকাস্টে যারা সমাজে এক অন্য জায়গা তৈরি করেছে, সমাজকে অন্যভাবে চিনিয়েছে, চিনতে বাধ্য করিয়েছে, তাই তাকে আমি ঠিক এইভাবে না, এইভাবে স্বাগত জানাতে চাই। দিল খান। দিলদা কেমন আছো বলো? খুব ভালো আছি। আর তোমাদেরকে পেয়ে তো আরোই ভালো লাগছে, মানে ভাবিনি যে তোমরা এতটা দূর থেকে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসবে। আমাদের এখানে এসে ভালো লাগছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একটা কথা প্রথমেই বলতে চাইবো যে দিল খানলে তো দিল জিত লিয়া, কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল, মানে যে এত বড় কাজ, এত বড় ভাবনা, এটা তো একদিনে হয়নি, কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল? আজকে ফেসবুক বা ইউটিউব খুললে, সোশ্যাল মাধ্যমে দিল খান টাইপ করলেই এরকম অজস্র ভিডিও, অজস্র মানুষের কমেন্ট পাওয়া যায়, কিন্তু দিল খানের শুরুটা কিভাবে হয়েছিল? নর্মালভাবে এটা মানে ভগবান কি হয় যে মধ্যে কিছু দেয় মানুষের মধ্যে, যেটা তার হয়তো অভ্যাসে পরিণত হয়, বা ছোটো থেকেই মানে একটু একটু কাজ করতে করতে এই জায়গায় আসে মানুষের ভালোবাসা। তারপরে আপনি যে বললেন কমেন্ট, ছোটো থেকে 10-5টা কমেন্ট আসতো, সেটা থেকে 2 জন বলতো যে খুব সুন্দর কাজ করেছো, এগিয়ে চলো। তো সেই অনুপ্রেরণাই আজকে এইখানে সাধারণ মানুষের ভালোবাসে, আপনাদের সব আশীর্বাদে।
কিন্তু এই যে এই কাজটা, মানে আমি শুধু ভাবি তোমাদের ভিডিওগুলো দেখে, মানে কোনো একটি গণ্ডিতে নয়, শুধু কোনো দুস্থ মানুষ খেতে পাচ্ছে না তার কাছে পৌঁছও না তোমরা। তোমাদের কাজটা এত ভালো, সেটা দুখু মাঝি থেকে, সেটা মালতী মুর্মু থেকে, সেটা আরও এরকম অনেক ঠাকুমা, দিদিমা, দুস্থ বাচ্চা। এবং আমি সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, খুব ইন্টারেস্টিং। তুমি একজন বয়স্ক লোককে সাহায্য করলে এবং তাকে কয়েকটা নাইটি কিনে দিলে। তুমি সাহায্য নিয়ে কতদিন বাঁচবে? এটা বিক্রি করে এই টাকা রোল করে দেখো, তোমার নিজের উপার্জন তুমি করে নিতে পারবে। এবং আমার ভিডিওটা দেখে খুব অদ্ভুত লেগেছিল যে শুধু সাহায্য করা না, একটা মানুষের ন্যূনতম কর্মসংস্থানটাও তুমি ভাবছো। তো এই ভাবনাগুলো কিভাবে আসে তোমার কাছে? আমাদের উদ্দেশ্য যে সমাজটাকে পরিবর্তন করা। এবারে সমাজটাকে পরিবর্তন করতে গেলে অনেক দিক দিয়ে করা যায়। এবার আমরা যখন দেখি কোনো দুস্থ মানুষ এই অবস্থায় আছে, সে ভালো আছে বা তার ব্রেন ঠিক আছে, তার হাত পা ঠিক আছে, তাকে আমি যদি কিছু খাবার দিই বা কিছু কিনে দিই, কিছু টাকা দিই সাময়িকের জন্যে, কিন্তু সেই টাকাটা রোলিং করে যদি তার আর্থিক একটা উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যায়, মানে আমি যেমন নাইটিগুলো দিলাম, 2000 টাকার যদি নাইটি দিই, ও তো বিক্রি করলে 500 টাকা রোজগার করতে পারবে। তো সে 500 টাকা থেকে 200 টাকা খেলো, 300 টাকায় আর 2টা নাইটি কিনলো। এভাবে বিজনেসটাকেও বাড়ানো যাবে যদি তার ইচ্ছা থাকে। আমাদের উদ্দেশ্য ভালো যে আমরা করি। অনেক মানুষ তো হয়তো উপকার করে এলাম, সন্ধ্যাবেলায় কিছু হয়তো নেশার জিনিস খেয়ে নিল। তো আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এবার আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন নিজেরা ডেভেলপ হয়, নিজেরা স্বাবলম্বী হয় বা নিজের পায়ে দাঁড়াতে পারে। ওই জন্যই ওইভাবে সাহায্য করা। অনেক মানুষের যারা হয়তো কাজ করতেই পারে না, কিছু দিলাম, খাবার দিলাম, ঠিক আছে, কিন্তু যারা কাজ করতে পারবে, যাদের ইচ্ছা আছে, তাদেরকে ওইভাবেই সহযোগিতা করা উচিত। বাহ, খুব ভালো। আচ্ছা, একটা কথা বলো, মানে তোমাদের কাজে বোঝা যাচ্ছে যে ইচ্ছে থাকলে উপায় হয়। যেখানে সরকারের চোখ পৌঁছয় না, যেখানে এমএলএদের চোখ পৌঁছয় না, যেখানে এমপিদের চোখ পৌঁছয় না, ছেড়ে দাও কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য, তাদের তো একদম মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া কাজ। এমএলএ এমপি নয়, আরও অনেকটা দূরের আমি বললাম, তারা যেগুলো দেখতে পায় না তোমরা সেগুলো দেখতে পাও। তো ইচ্ছে থাকলেই উপায় হয়, কাজ করা যায়, এটা দিলখান তো প্রমাণ করে দিয়েছে। মানে যে যেটাকে চায় সেটা সে হাসিল করতে পারে। এবারে আমার যদি মনে হয় যে সকালবেলা উঠেই সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া উচিত যে মানুষগুলোর আমাদের প্রয়োজন, তো আমাদের উদ্দেশ্য ওরকমই থাকে। আপনি ধরুন ভাবেন যে আমি সকালবেলা কলকাতা আসবো, আপনার উদ্দেশ্যটা কলকাতা আসা হবে, তো আপনি যেভাবে হোক পৌঁছে যাবেন, ট্রেনে হোক, বাসে হোক, সাইকেলে হোক, হেঁটে হোক পৌঁছাবেন। তো আমাদের উদ্দেশ্য ওটা থাকে যে আমরা সকালবেলা উঠে কিছু একটা মানুষের জন্য করব। মানে এই ভাবনাটা যখন থাকবে যে মানুষের জন্য কিছু একটা করব, উপায় উপরওয়ালা ঠিক আপনার কাছে এনে দেবে। এখন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ ফলোয়ার্স তোমার, প্রচুর মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দিলখানকে চেনে, অন্তত যারা সোশ্যাল মাধ্যমে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট শুধু না, যারা সোশ্যাল ওয়ার্ক করে এবং সেটাকে ভালোবাসে দেখতে, তারা চেনে দিলখানকে। কিন্তু একদম শুরুর ভিডিওটা কি ছিল, মানে কোন ঘটনাটা বা কোন মানুষটাকে দিয়ে শুরু করেছিলে? ওইটা একটা মানে যদিও হ্যাঁ অবশ্যই মনে আছে, ডাক্তারবাবুর একটা ভিডিও করেছিলাম, যদিও উনি এখন নেই, মারা গেছে। মানে ওনার জন্য খুব খারাপ লাগে, কষ্ট লাগে। মানুষটা যদিও অবশ্যই ভালো ছিল, কিন্তু তো ওই ভিডিওটা দেখেই আমাকে মানুষ বেশিরভাগই চিনেছিল। মানে ছোটো থেকেই প্রতিবাদী ছিলাম, মানে চোখের সামনে আপনি ভাবেন যে কিছু একটা ঘটতে দিচ্ছে, সেটা অন্যায় মনে হচ্ছে নিজেকে, তো সেটা থেকে এড়িয়ে যেতে পারতাম না, প্রতিবাদ করতে হতো। মানে আমাকে বেশিরভাগই মানুষ জানে প্রতিবাদ করার জন্য। আর আমি সোশ্যাল মিডিয়াটাকে অতটা বিশ্বাস করি না। আর সোশ্যাল মিডিয়াটাকে হাতিয়ার এই জন্য করি, মানে আমি যে কাজটা করবো সেই কাজটা দেখেছি আরও দুজন মানুষ এগিয়ে আছে, ওই জন্যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করা। কিন্তু আমি নিজেই বলি যে ফেসবুকে বেশিক্ষণ পড়ে থাকবে না। আমি মানুষকে বিভিন্ন প্রোগ্রামে যাই, মানুষকে আমি বোঝাই যে তুমি সোশ্যাল মিডিয়াতে বেশিক্ষণ পড়ে থেকো না, ওই সময়টা তুমি বই পড়ো, তোমার কাজে দেবে। সোশ্যাল মিডিয়াটা এত ইন্টারেস্টিং মানে দিক আমরা তো জানতাম না। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে মানে কাজের জন্য, তো আমি ওটা কাজের জন্য বেছে নিয়েছি। এরপর কি হলো যে আমি ফেসবুক সম্বন্ধে জানতামই না। তো আমার যখন ওই মোটামুটি 13-14 বছর বয়স, তখন থেকে শুরু করেছি। তো আমি মানে রাস্তায় যেতে যেতে দেখলাম যে একটা বয়স্ক মা রাস্তার মধ্যে আস্তে আস্তে হাঁটছে। এবার আমি হরেন দিতে গাড়িতে গিয়ে বললাম আপনি একটু সরিয়ে যান। ও দেখলাম যে ঠিকঠাক সরাতে পারছে না। আমার কী হয়েছে, নেমে দাঁড়ালাম, বলছে আমি দেখতে পাচ্ছি না, আমি ডাক্তারখানায় যাবো। মানে ও বেরিয়েছে ডাক্তারখানার জন্য, মানে হসপিটালে যাবে। আর বেশিরভাগই গরিব মানুষ, যারা সাধারণ মানুষ, তারা একটা হসপিটালের উপরে ভরসা দেখে সরকারি জায়গাতে 2 টাকা দিয়েই উনি কিন্তু দেখাতে পারে। তো আমি বললাম তাহলে
আপনাকে আমি কি একটু দিয়ে আসবো, মানে ওটা আমি চাইছি না, ওটা কিন্তু ভগবান চাইছে, আল্লাহ উপরবেলা ঈশ্বর যে ও চাইছে। আমরা কিন্তু কেউ কখনো নিজেরা চাই না, উপরবেলা যেটা লিখে দিয়েছে সেটা হয়। আমি হ্যাঁ করিয়ে নেয়, উপরবেলার কাছে তো আর উপরবেলা নিজে আসতে পারবো না, তাই আমাকে ওনার দ্রুত হয়ে পাঠালো। এরপরে কি আমি ওখানে দাঁড়ানোর পরে বললাম, ও তো অবাক হয়ে গেছি, এখনকার যুগে মানুষ আবার জিজ্ঞাসা করে যে আমার সাথে যাবে, আমার দিকে তাকাচ্ছে, আপনি যাবেন কি, আমি নামিয়ে দিই, মানে আমরা তাড়া ছিল, বলছে হ্যাঁ বাবা চলো নিয়ে চলো। এবার বয়স্ক মানুষকে চাপালেও ভয় লাগে, কখন পড়ে যাবে, ভালো করতে যে ক্ষতি হয়ে যাবে, তবু আমি চাপালাম। তারপর আমি হসপিটালে বাইরে ঠিক নামিয়ে দিয়েছি। তারপর দেখছি ওই নামিয়ে দেওয়ার পরে অন্যদিকে যাচ্ছে, মানে ওনাকে হয়তো ভগবান অন্যদিকে নিয়ে যাতে আমি এসে ওনাকে ধরি। তারপর ওনাকে আমি বললাম তাহলে আমি যেহেতু এতটা নিয়ে আসলাম একটু ভিতরটাই পৌঁছে দিই। আমি ওনাকে ভিতরে পৌঁছাতে গিয়ে দেখছি 200 জন লাইন দিয়ে আছে, ও কিন্তু 201 জনের পরে, আমি গুনিনি কিন্তু যা দেখলাম যে হ্যাঁ কত 200 জন আছে। তারপর এনাকে ছেড়ে দিয়ে চলে যাবো, 200 জন যদি 10 মিনিট করে এত সময় নেয় বা 5 মিনিট করে নেয়, তার মানে কতক্ষণ লাগবে। তারপরে আমি দেখলাম যে কী করে, ওনাকে আমি 200 টাকা হাতে দিয়েছিলাম, ওটা আমি তখন আমি ভিডিও শুরু করিনি আর কি, করিনি। তারপর 200 টাকা বললাম মা আমি আসছি। তারপরে আমি যখন চলে আসছি ওর একটা আমার দিকে তাকিয়ে যেন একটা মায়ের একটা ভাব যে আরেকটু থাকলে ভালো হতো। তারপরে আমি দেখি তাহলে ডাক্তারটা দেখিয়ে দিয়ে আমি যদি যেতে পারি বা বাসে আমি যদি চাপিয়ে দিতে পারি। আমি ওখানে যেয়ে দেখলাম যে ডাক্তাররা যারা কম্পাউন্ডার তারা দেখলাম যে একজন বোন বা দুজন বসে আছে। তো আমি ভাবলাম যে ডাক্তারবাবু এখন কয়টা বাজে, মানে আমরা তো সিস্টেমটা জানি হসপিটালের পাশেই বাড়ি। আমি দেখলাম যে 9টার মধ্যে ডাক্তারবাবু চলে আসার কথা, এখন তো মোটামুটি 9:45 বাজছে। তো 9:45 থেকে আমি ওয়েট করেছি 11:45 পর্যন্ত ওনার জন্য, যে ডাক্তারবাবু আসছেন। আমি যেহেতু টার্গেট করেছি ভগবান চাইছে, আল্লাহ চাইছে যে ওনাকে দেখিয়ে দিয়ে যাওয়ার জন্য, আমি সেই মতো করে বসে আছি। তারপরে দেখছি 11টা পেরিয়ে গেছে, আমি ডাক্তারবাবু কোথায়। তো আমার সেটা মনে সাড়া হলো যে ডাক্তারবাবু কোথায় আমি একটু দেখি, মানে এতগুলো যে মানুষ বসে রয়েছে, ডাক্তাররা তো আসার টাইম 9টায়, তো আসছে না কেন। তারপরে আমি দেখলাম যে আমি যাই করি ওটা যদি একটু ভিডিওগ্রাফিক্স করে রাখি বা আমি ডাক্তারকে খুঁজে দিয়ে আমি এটা টার্গেট করেছি যে ডাক্তারবাবু কোথায় আছে। এবং ডাক্তারবাবু যেখানে চেম্বার ছিল আমি একটু জানতাম, মানে আমাদের ওই হসপিটাল থেকে 2 কিলোমিটার হবে। এবার একটু সিস্টেম অনুযায়ী যে আমরা 250 মিটারের মধ্যে কোনো ডাক্তার যেতে পারে না, বেরোতে পারে না, তার জন্য 250 মিটারের মধ্যে ওনাদেরকে ফ্ল্যাট করে দিয়ে রেখেছি যাতে ওখান থেকে তাড়াতাড়ি আসতে পারে। এবং বাড়ি থেকে যে 250 মিটার আসবে সেটাও 4 চাকায় করে। তো তারপরেও কেন তো দেরি করছে, ঠিক একদম আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক করছে। তারপরে আমি ওখান থেকে বাইক স্টার্ট করে ওর যেখানে চেম্বারে ছিল, আমার মনে হয় একবার গিয়ে দেখি তো, যদি চেম্বারে থাকে নাহলে ডাক্তারবাবু বাড়ি যাবো, যেখানে তাকে খুঁজবো আর কি। ডাক্তারবাবু ওনার একার জন্য নয়, তখন আমার অধিকারটা হলো যে 200 জনের জন্য, এতগুলোর জন্য। তো ওখান থেকে আমি ভাবলাম যে আমি প্রথমে ভাবলাম যে ওখান থেকে বেরিয়ে একবার চলে যাবো। তো বেরিয়ে যদি ওখান থেকে চলে যায় তাহলে আমার ওখান থেকে তো অন্যায় করে চলে আসা যে মানুষগুলো তো পড়ে থাকবে। তারপরে চেম্বারে গিয়ে আমি দেখলাম যে চেম্বারের ভিতরে ঢুকবো, তাহলে যদি ডাক্তারবাবু আমাকে ব্লেম দেয় বা উল্টোপাল্টা কিছু বলে সমাজটা তো মানে আমি ওই জন্য মোবাইলটা বার করেছিলাম যে আমি প্রমাণটা রাখি যে ওখানে এতগুলো মানুষ আছে, আমি দেখাবো ডাক্তারবাবুকে যে আপনি এখানে কি করছেন। এবার চেম্বারে ঢোকার সময় একদম লেখা আছে 300 টাকা ভিজিট, আর 4-5 জন এখনো পেশেন্ট বসে আছে, মানে 4-5 জন এখনো পেশেন্ট বসে আছে, মানে এখন আধ ঘন্টা লাগবে। আমি সবটাই ভিডিও করে ডাক্তারকে যে প্রশ্নগুলো করি, মানে তখন একটা মনে হয় যে আমি একজন দেশের সৈনিক। শুধু যে বাইরে থেকে দেশকে আক্রমণ করে সেটা নয় ম্যাডাম, দেশের মানুষের দেশকে শত্রু আছে। তো আমি ওই ক্যামেরা করতে করতে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এখানে কি করছেন এখন অব্দি? বলছি আমি তো চেম্বার করেছি। হ্যাঁ বেরোচ্ছি। মানে যখন অন্যায় করবে না তখন বড় বড় বীর নেতাও চুপ থাকবে। হ্যাঁ ও দেখছে, বলছে তারপর বলছি তুমি আমাকে ক্যামেরা করলে কেন, মানে অনেক গালাগালিও দিয়েছি কিন্তু সেটা তুমি ক্যামেরার মধ্যে দিতে পারি না। তারপরে আমি বললাম যে আপনার তো 250 মিটারের মধ্যে থাকা উচিত, তো আপনি এইখানে এখন কি করছেন? 200 পেশেন্ট ওখানে আছে, এখানে 300 টাকা করে, আপনি এখন 4 জন আছেন, আর এদিকে আমি কম্পিউটারকে ফোন করছেন যে আর একটু ওয়েট করে আমি যাচ্ছি 9টার জায়গায় ওখানে 12টা বাজে। হ্যাঁ তো আপনি তাহলে সরকারি গাইডে ছেড়ে দেন, আপনি পাবলিসিটি দেখুন, আপনাকে তো কেউ বারণ করেনি। ওরকম করতে করতে ডাক্তার হঠাৎ করে ছুটে দিয়েছে, ছুটতে আমি ওর পিছনে ছুটে একবার হসপিটাল গেছে, হসপিটালে যেয়ে ঢুকেছি। তো আমি এই যে ব্যাপারটা পুরোটাই আমি ওনাকে দেখালাম, তারপরে বাড়ি পাঠালাম। তো এই ব্যাপারটা আমার রাত্রেবেলা মনে হলো যে এটাকে যদি একটু ভালো করে গুছিয়ে যদি আমার মতো এই কাজটা যদি আমি মানুষদেরকে দেখাই, প্রতিবাদ করে, আমি গালাগালি দিইনি, খারাপ কিছু দেখাইনি, এবং এই হ্যাঁ এবং এই বার্তাতে মানুষ কিন্তু নেগেটিভভাবে কেউ নেবে না। তো আমি সেটা সন্ধ্যে 6টার সময় ভিডিওটা চোখ বন্ধ করে আমি ফেসবুকের মধ্যে আপলোড করে দিই। এবং যখন ভিডিওটা করে নোট 4 একটা সেট ছিল, ক্যামেরাটা ভাঙা ছিল, তো ওইটার মধ্যে মানে ভালো কিছু হলে, ভালো কন্টেন্ট হলে, হ্যাঁ ভালো কন্টেন্ট হলে সিনারির দরকার নেই, ভালো ক্যামেরার দরকার নেই। তো ওই ভিডিওটা দেখুন কত মিলিয়ন ভিউ ছিল, মানে তখনকার যুগে প্রত্যেকটা মানুষ দেখার পরে মানে পুরো সিস্টেমটাই বদলে গেল। তারপরের দিন থেকে ডাক্তার ভালোভাবে আসতে শুরু করলো, মানে কিছুদিনের জন্য, এখন হয়নি, ডাক্তার আসতে শুরু করলো। তারপর আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে মানুষ বলছে তুমি দিলখান না, এই তুমি করি, মানে এই যে মুঠি করবে, তুমি ভালো কাজ করেছো। এই যে আমি ভাবলাম যে ভালো কাজ করেছি, মানে ওইটার থেকে শুরু হলো যে না এটা হলে তো ভালো কাজ করা যায়। তার 3 দিন পরেই আবার রাস্তায় যেতে যেতে দেখলাম যে একটা গ্যাস গাড়ি, যেখানে দেখলাম গাড়ি থেকে গ্যাসের গন্ধ বেরিয়েছে, এবং এটা স্কুল গাড়ি,
এবং স্কুল গাড়ি কি হয় যে ওটা লেখা থাকে স্কুল গাড়ি হলুদ কালার, সেরকম নয়। নর্মালিভাবে অনেকগুলো স্কুলের বাচ্চা আছে, ম্যাডামও আছে, এবং সেই গাড়িটা থেকে প্রচুর গ্যাসের গন্ধ বেরোচ্ছে। এবং আমি সেই গাড়ি থেকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে ক্যামেরা অন করে বললাম, ক্যামেরাটা এই জন্য করে যাতে আমাকে ব্লেম না দিতে পারে বা আমার নামে কমপ্লেন না করতে পারে। আমি বললাম একবার ডিকিটা খুলো দাদা, আমি একবার দেখবো কী আছে, আমি দেখতে তো অসুবিধা নেই। ও যখন ডিকিটা খুলতে যাচ্ছি আমি ভাবছি যে কিছু একটা ব্যাপার আছে। তারপরে আমি যখন খুললাম, মানে পুরোটাই ক্যামেরা হচ্ছে, যখন আমি খুললাম তখন দেখছি যে একদম রান্না করা গ্যাস, মানে গ্যাস গাড়ি যেগুলো ছিল সরকার থেকে পারমিট দেওয়া থাকে সেই মতো করে সিস্টেম থাকে না। উনি কী করেছে কম পয়সায় চালাবার জন্য রান্না করে গ্যাস নিয়ে এসে মানে নিজের বুদ্ধি দিয়ে রেডি করেছে। যে কোনো সময় বিস্ফোরণ, মানে বাচ্চা মানে 2 মিনিটের মধ্যে মানুষ সিগারেট খাচ্ছে, 3 মিনিটের মধ্যে চপে দোকানে রান্না হচ্ছে, আগুন তো উঠছে। তো ওইটাকে ক্যাপচার করলাম পুরোটা, এবং সেইখানে আমি স্লোগান দিয়ে বলতে থাকলাম যে আমাদের দেশ, মানে প্রচুর তো ভিড় হয়ে গেছে, মানে ওরা তো ব্যাপারটা জানছে না কি হচ্ছে, আমি ওনাদেরকেও চুপ করাতে হবে। তারপরে আমি বললাম যে আপনি যে বাইকে বসে তাড়াতাড়ি করছেন, এই যে গাড়িতে বাচ্চাগুলো আছে কোনদিন কিন্তু আপনার বাচ্চার সাথে এটা ঘটতে পারে, তো আপনি একটু চুপ করুন, আমাকে আমার কাজটা করতে দেন, আর আমাদের দেশকে আমাদেরই ঠিক করতে হবে। সেটাও পোস্ট করেছে। তখনকার সময় 7 মিলিয়ন ভিউ হয়েছিল, যখন মানুষের 100K হতো না আর কি। তো এই যে মানুষ দেখে দেখে তারপরে কী হলো, ওই ব্যাপারটার পর থেকে তারপরের দিনে 17টা বা 18টা গ্যাস গাড়ি আমাদের এখানকার SDO সব মানে তদন্ত চালিয়েছে। তারপরে ঘুম ভাঙে, তারপরে ঘুম ভাঙে, কোথাও একটা কিছু হলে যে দিল্লিতে বিস্ফোরণ, তারপর কলকাতার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, ঘুম ভেঙে গেছে। সেই আমাদের ঘুমটা তো এরকম, কেউ একটা কোনো ঘটনা ঘটে, কেউ একটা প্রতিবাদ করে বা ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের ঘুম ভাঙে। আচ্ছা, বড় দিল খানকে, মানে এই যে আমার পাশে যে বসে আছে তাকে তো সবাই চেনে, কিন্তু ছোট্ট দিল খান তার সম্পর্কে তো আমরা কিচ্ছু জানি না। ছোটবেলা কোথায় কেটেছে? তোমার গ্রাম, তোমার বাড়ি? আমার গ্রাম মানে ওই আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর। মানে বিষ্ণুপুরে আমাদের যে বাইপাস ছোট্ট একটি গ্রাম বলবো না, আমাদের ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। তো বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমাকে জিজ্ঞাসা করে, মানে ধরুন কলকাতার মানুষকে বাঁকুড়া বিষ্ণুপুর বললে চিনবে, কিন্তু দিল্লির মানুষকে বাঁকুড়া বিষ্ণুপুর বললে চিনে না। কিন্তু আমি চাই যে বাঁকুড়া বিষ্ণুপুরকে তারা চিনুক। অনেক ক্ষেত্রে আমরা তো বাঁকুড়া বললে বা বিষ্ণুপুর বললে আমরা তো লজ্জিত হয় যে কলকাতায় আমার বাড়ি, কিন্তু কলকাতায় বাড়ি আমার মনে হয় না যে আমার বাড়ি কলকাতার বাঁকুড়ার বিষ্ণুপুরে, নিজের শহর। মানে বিষ্ণুপুর এমন একটা জায়গা যেখানে মন্দিরনগরে বিষ্ণুপুর, এবং সেখানে আমার জন্ম হয়েছে। ছোট্ট একটা শহরের মধ্যে কি নেই, একদম সবকিছু আছে। বিষ্ণুপুর বেরিয়ে এসেছি এবং আমার খুব ভালো লেগেছে। খুব ওই পোড়া মাটির যে স্ট্রাকচার, ওটা অন্য কোথাও পাওয়া যাবে না। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বালুচুরি শাড়ি, ওইটা কোথাও পাওয়া যাবে না। রানী বাঁধ, লাল বাঁধ, এই সমস্ত নাম রয়েছে। একদম। তাহলে এই ওখানকার রাজাদের ইতিহাসই তো আলাদা, ওকে কি বলা যায়? একদম খুব ভালো। আর মা বাবার নামটা একটু বলো, তার কারণ তুমি মানে মা তো তোমার রত্নগর্ভা। কারণ দিল খানকে সবাই চেনে, তার মা বাবা সম্পর্কে তো অনেকে জানে না। আজকের এপিসোড থেকে আমরা চেষ্টা করব দিল খানের অজানা কিছু কথা তুলে ধরতে, তাই মা বাবার কথা একটু বলো। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, মানে আমার যখন 6 বছর বয়স ছিল তখন বাবা মারা গেছে। আমার বাবার নাম ছিল আকাশ, আর মায়ের নাম ছিল আনসুরা, মানে এই দেশ শুরু আর কি। আর ওনারা, আমি জিজ্ঞাসা করি যে আমার নামটাকে দিয়েছে, তো মা এরকম বলতো যে আমাদের ওইখানকারই মানুষ, মানে মা বাবার বুদ্ধিতে নয় আর কি, ওখানকার মানুষ, মানে কোনো একজন মানুষ বলে যে এর নামটা দিলে মানে ওনাকে পেলে যে আমি কি করতাম। ঈশ্বর মানে অনেক আগের থেকে সব কিছু স্ক্রিপ্টিং করে রেখে দিয়েছে। আমি প্রথমেই বললাম আপনাকে, আমি যে ভগবান সবকিছু সাজিয়ে রেখেছে। তোমার নামটা এরকম, যেটা হৃদয়ের সঙ্গে জুড়ে রয়েছে। আমার মা আর আগেকার যুগের মানুষ, একটু কুসংস্কার ধরনের, তবু আমি অনেক বুঝিয়ে রিকভারি করেছি। তাই আমি বলি যে তোমাদের দ্বারাই তো এই নামটা দেওয়া সম্ভব নয়, কে রেখেছে? বলছে কেউ একজন হঠাৎ করে এসেছিলো, তারপরে মনে হয় যে হসপিটালে আর কি। তো দিল খান, দিন নামটা মনে হচ্ছে দিল, মনও বড় হবে, মানে আমার শুনলে মনে হয় যেন এটা গল্প কিছু একটা। অনেক মানুষ যখন বলে যে নামের সাথে কাজের মিল আছে, তখন ভালো লাগে নিজে। একদম। আচ্ছা, আর স্কুল কলেজ এগুলো পড়াশোনা? হ্যাঁ, আমি 10 পাস করেছি, তাও অনেক কষ্ট করে করেছি। এখন অনেক মানুষের ভালোবাসা, অনেক এখন নিজে বিজনেসও করি। বাবা যদি না থাকে তাহলে সেই আমার দাদারা আছে, দাদারাও খুব কষ্ট করে তো বড় হয়েছে। আমরা অনেকগুলো ভাই বোন। তো ভাবেন তখনকার সময়ে যারা চাকরি করতো তাদেরও তো বেতন কম ছিল, তখনকার সময়ে একটা ছেলেকে মানুষ করতে কত কষ্ট হয়েছে। আমাদের তো অনেকগুলো ভাই বোন, তারপরে বাবা মারা যায়, তো অনেক চাপেতেই অনেক টেনে কষ্ট করে 10 পাস করেছি। তারপরে এখনও মনে হয় যে পড়াশোনাটা করলে ভালো হয়, বাট সময় হয় না। তো চেষ্টা করি মোবাইলের মাধ্যমে অন্যদিকে সময় না কাটিয়ে যতটুকু ইংরেজি শেখা যায়, যতটুকু আরও কিছু নতুন করে শেখা যায়, ওটাই। বাহ, কি ভালো গো তুমি। মানে আমি শুধু তোমার এতদিন ভিডিও দেখেছি, আমি কিন্তু তোমার বড় সাবস্ক্রাইবার আর ফলোয়ার, জানো তো। তো দেখেছি, আমার সৌভাগ্য যে আপনি আমার সাবস্ক্রাইবার, আপনি আমার ফলোয়ার। তো আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে ধরো এত ভালো ভালো কাজ,
সব রাস্তা তো এরকম স্মুথ হয় না, অনেক হার্ডলস থাকে, অনেক বাধা আসে, তো সেই ঝামেলাতেও তো পড়তে হয়েছে। সেইগুলো মানে যারা নতুন ইনফ্লুয়েন্সার, যারা নতুন এই ধরনের কাজ করতে চাইছে, তাদেরকে কি বলবে? অনেক কষ্ট, অনেক বাধা তো আসে। যে কোনো কাজেতেই কষ্ট আছে, যে কোনো কাজেতেই বাধা আছে। আমি তো ওঠার সময় আমরা লিফটে চলে এলাম, এখানে আসতেও আমাদের কষ্ট সিঁড়িতে, তো যে কোনো কাজেতেই কষ্ট আছে। এবারে আমি যখন কাজ শুরু করেছিলাম তখন অনেক মানুষের অসুবিধা হয়েছে, মানে ধরুন একটা মানুষ তো সব কাজে ভালো হতে পারে না, বা সবার কাজে ভালো হতে পারে না। ওই যে ডাক্তারবাবুর ভিডিওটা করলাম, ডাক্তারবাবু থোড়ি আমাকে ভালো বলেছে, ডাক্তার কম্পাউন্ডার বা হসপিটালের যারা স্টাফ অনেকেই খারাপ বলেছে, কারণ তাদের গায়ে লেগেছে। কিন্তু আমি এটা ভেবেছি যে এই যে আমার নামে কমপ্লেন হয়েছে, অনেক কমপ্লেন আছে, কিন্তু ভালো কাজ কি, হ্যাঁ অনেক কমপ্লেন আছে, ভালো কাজ কি কমপ্লেনটা আলাদা, আপনার নামেও আমি কমপ্লেন করতে পারি, আর কেস হওয়াটা আলাদা। যখন আমি কেসে হেরে যাব, মানে কমপ্লেনে আমি যখন আমার দিক থেকে প্রমাণিত হয়ে যাবে, তখন দেখবেন আমার নামে কেস স্টার্ট হবে, বা আমি ক্ষমা চেয়ে বেরিয়ে গেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানে আপনাদের আশীর্বাদে বা উপরওয়ালার কৃপাতে আমার নামে কোনো কেস নেই, কমপ্লেন আছে প্রচুর। কমপ্লেন মানে কি বললাম, সত্যিটা দেখিয়েছে, হ্যাঁ প্রচুর মানুষ কমপ্লেন দেয়, কিন্তু ওখানকার যারা মানে থানাতে সবাই তো চিনে, তো ওনারা ডেকে নিজের মতো করে একটু ডিসকাস করে দেয় যে এটা হয়েছে, বা ওনারাও দেখতে পাচ্ছে যে পুলিশের লোকও জানে যে দিল যেটা করেছে সেটা ঠিক, দিল কিন্তু আমাদের কাজটাই করেছে। দিল যদি গ্যাস গাড়িটা না ধরতো, ওখানে অনেক লোক মারা যেয়ে আমাদের থানায় ঘেরা হতো, কিন্তু তবুও বাধ্যমূলক ওনাদেরকে, যেহেতু একটা আইন বলে তো জিনিস আছে, ওনাদের কথা শুনতে হয়। আর একটা কথা আমি যেটা ভাবি, যে জেল খাটা মানেই বা পুলিশের কাছে যাওয়া মানেই বা ওনাকে অ্যারেস্ট করা মানেই উনি কিন্তু ক্রিমিনাল নয়। তাহলে তো আজকে নেতাজি সুভাষচন্দ্র ক্রিমিনাল, আজকে তো ক্ষুদিরাম তো ক্রিমিনাল। তো জেল মানুষ খাটতে পারে, বড় বড় কত ভালো নেতা আছে যাদেরকে জোর জবরদস্তি করে পুলিশ গাড়িতে করে নিয়ে যায়, দুদিন পরে বেরিয়ে এসে রাজা। তো ভালো কাজ করতে গেলে জেল খাটতে, ভালো কিছু করতে গেলে হবে যে সে দোষী কি দোষী নয়, জেলটা বা তার বিরুদ্ধে অভিযোগটাই প্রমাণিত নয়। নর্মালি কোনো একটা মানুষ যদি যে থানায় কমপ্লেন করে ওনার বিরুদ্ধে, ওনাকে ডেকে পাঠাবে, তার ডেকে পাঠানো মানে কি ওনাকে পুলিশে ধরেছে সেটা কিন্তু নয়। আচ্ছা, তুমি এত ভালো কথা বলো দেখে, এত মানুষের কাছে, মানে তোমার কানেক্টিভিটি খুব সহজ, মানে তুমি মানুষের কাছাকাছি এখন যেটা পৌঁছে যেতে পারো খুব সহজে। কাল যদি ধরো দিদির কাছ থেকে অফার যায় যে সামনেই তো ভোট, 26-এ তোমাকে কোথাও বাঁকুড়া বিষ্ণুপুর, ধরো তোমাদের সাংসদের কথাই বলছি, সে যদি তোমাকে ফোন করে বলে এরকম কোনো একটা কাজে তোমাকে যদি রাজনীতিতে দাঁড় করাতে চায়, তাহলে কি করবে তুমি? আমি রাজনীতি করব না, আমার সাথে সবাইকার সম্পর্ক ভালো আছে, ওখানকার যতগুলো পলিটিক্যাল লিডার আছে নিচু লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল, সবাইকার সাথে সম্পর্ক ভালো আছে। ওখানকার নিচু লেভেলের থেকেও নিচু লেভেলের মানুষরা বেশি ভালো কাজ করে, উঁচু লেভেলের মানুষ তো কলকাতায় যাতায়াত করতে করতে ব্যস্ত। তো আমার অফিসে অনেকেই গেছে, আমি ছবি পোস্ট করি না, আমারও ছোটোখাটো একটা অফিস আছে, অনেকেই গেছে, আমি আমার মতো করে রেসপেক্ট করি, আমার কাছে সব ধরনের মানুষ আসে। এরপরে আমাকে অফারও দিয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য কি জানেন তো, যে ওনাকে আমি ইউজ করব, উদ্দেশ্য কিন্তু একটাই থাকে। এবার আমরা এত মানুষের সাথে মিশেছি, সেটা বুঝতে পারবো, চোখ দিকে তাকালে বলে দিতে পারবো যে ও কি চাইছে, চোখ দিকে তাকালে বুঝতে পারবে। এবার ওর উদ্দেশ্য যদি হয় যে আমাকে ইউজ করে ও ভোটে জেতা, তো ও এসছে, আমি না ইউজ করতে দিলে হচ্ছে আমি ওনার মতো করে রেসপেক্ট করি, খাওয়া দাওয়া করি, দাদা ভালো থাকেন। এবং ওনার যদি কোনো প্রয়োজন হয়, ওনার মাধ্যমে যদি কাউকে রক্ত দিতে হয়, যেটার মাধ্যমে কিন্তু ভোট আসছে না, ওনার মাধ্যমে যদি মনে হয় মানুষের কাজে লাগায়, তখন অবভিয়াসলি আমি উপকার করি। কিন্তু এটা থেকে এড়িয়ে যায় যে আমি পারবো না কোনো ব্যাপারটা, আমি এটা বলি যে পারবে না কথাটা আসবে না, কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। কারণ আমরা অনেকেই বলি যে রাজনীতি জিনিসটা খারাপ, নোংরা, সেটাও আবার কিন্তু নয়, আমরা ওখান থেকে বলে বেরিয়ে যাই। আর আমি রাজনীতি করবো না জাস্ট, তবু আমি যেহেতু আপনার আমি প্ল্যাটফর্ম পেয়েছি, আমি কিছু সাধারণ মানুষ যারা ইয়াং ছিল তাদেরকে আমি এটা বোঝাতে চাই, আমি করবো না মানে এখানে আমি বলছি যে তোমরাও করবে না, সেটা কিন্তু নয়। রাজনীতি আমাদের মতো ভালো ছেলে বলবো না, আরও যারা শিক্ষিত মানুষ আছে, শুধু শিক্ষিত হলে কিন্তু সে ভালো হয় না। শিক্ষিত মানুষ দেখুন বাজারে একটা সবজি কিনতে যে একজন চাষির কাছ থেকে 5 টাকা কীভাবে কমাবো, সেই শিক্ষিত মানুষটা আবার একটা গাড়ি কিনতে গিয়ে 1 টাকা 99 টাকাই নেবে, কমে না। শিক্ষিত মানুষরা শুধু শিক্ষিত হলেই যে ভালো, সে কিন্তু নয়, বিবেক বুদ্ধি শিক্ষিত হতে হবে, তার মনের ভিত্তিতে চেতনাটা শিক্ষিত হতে হবে। তো সেই রকম মানুষদেরকে পলিটিক্স করতে হবে, ইয়াং ছেলেদেরকে পলিটিক্স করতে হবে। পলিটিক্স যদি ভালো মানুষরা বা ইয়াং ছেলেরা যদি না করে, তাহলে হাল তো কাউকে ধরতে হবে, কাউকে ভোট দেওয়ার দরকার নেই। যে জিতে মানে দাঁড়িয়েছে, তার ওয়াইফকে দিয়ে ভোট দিয়ে সে দেখবেন জিতে যাবে, সেই দেখবেন সময়টাকে চালাবে। তাহলে সময়টা যদি পলিটিক্সের মাধ্যমেই চলে, পলিটিক্স মানুষদেরকে করতে হবে,
এবং ভালো ছেলেদেরকে পলিটিক্স করতে হবে, তবেই সমাজটা পরিবর্তন হবে। এবং কাদেরকে পলিটিক্স করতে হবে? যারা মন্দির মসজিদ চাইবে না, যারা চাইবে স্কুল হোক, যারা চাইবে কলেজ হোক, যারা চাইবে সমাজটা পরিবর্তন হোক। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা মানে মন্দির উদ্বোধন করতে গেছিলাম। আমার ভালো লাগে যে আমি এক সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমাকে সব সম্প্রদায়ের মানুষ ডাকে সেই জায়গায়। আমি মানুষ হিসেবে যাই। কি বলে গেছেন, তুমি তো মানুষ। আর আমি নিজেকে সবার বড়, একদম আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি যে আমি মানুষ। যে মানুষ হতে পারবে সে কিন্তু সবই হতে পারবে। তো আমি ওই মন্দিরটা উদ্বোধন করতে গিয়ে আমি অনেক জায়গায় গেছি, তো ওখানে উদ্বোধন করতে গিয়ে দেখেছি যে আমি যে রাস্তাটায় যাচ্ছি, রাস্তাটা হবে 1/2 কিলোমিটার, মানে 500 মিটারের মতো। সেই 500 মিটার রাস্তা আমাকে এমনভাবে যেতে হয়েছে, মানে প্যান্টটা গুটোতে হয়েছে, ইট বিছানো আছে রাস্তাতে, এমন অবস্থা। এবং সেখানে শুধু আমি নয়, আরও মানে তাবড় নেতা, আমি নাম বলছি না, তারাও সেই প্রোগ্রামে গিয়েছে। তো যাওয়ার পর আমি ভাবলাম হয়তো এইরকম রাস্তা গেছি, ওখানে সামনে কি মন্দির হবে কে জানে। যে মন্দিরটায় গেছি 6 কোটি টাকা খরচা মন্দিরটা। ছয় কোটি টাকা সরকার কিন্তু 1 টাকাও দেয়নি। 6 কোটি টাকা ওই গ্রামের মানুষ কালেকশন করে করে মন্দিরটা করেছে। আমি ধন্যবাদ জানাবো গ্রামের মানুষকে যে মন্দিরটা করেছে, কিন্তু আরও ধন্যবাদ জানাতাম যদি ওই 6 কোটি টাকায় 10 লক্ষ টাকা বাঁচিয়ে একটা রাস্তা বা একটা হসপিটাল, একটা স্কুল। মন্দিরটা আমি ছোট করলাম, উদ্দেশ্য আমার একই, তো একটা স্কুল হতো পাশে। ভালো ভাবনা তোমার, দিলটা খুব ভালো। অটোমেটিক রাস্তাটা তো অন্তত ভালো করুক। কিন্তু আমাদের একটা কি ধারণা যে রাস্তাটা সরকার করবে, তার জন্য আমরা সরকারকে গালাগালি দেবো, কিন্তু আমরা খরচা করে নিজের টাকার ভাগ দিয়ে মন্দির মসজিদ তৈরি করব। এইগুলো চেঞ্জ করতে হবে। যে ছেলেরা, আমি সাপোর্ট করি, আমাদের ওখানকার অনেক পঞ্চায়েতের প্রধান আছে যারা ভালো ছেলে, তাদেরকে সাপোর্টও করি। তাদের উদ্দেশ্য এটা। আমি সবাইকে বলি যে তোমরা পলিটিক্স করো, এবং পলিটিক্স করে মানে সমাজটাকে পরিবর্তন কী করে করবে। স্কুল করতে হবে, কলেজ করতে হবে, তারপরে হসপিটাল করতে হবে। আর বিভিন্ন জায়গায় দেবেন, আমি নিজে একটা বাস স্টপেজ করেছি, 1 লাখ টাকা খরচা হয়েছে। বাস স্টপেজ করেছি, যেমন আমার বাড়ির সামনে। আচ্ছা, স্টপেজটার নাম কি একটু বলো, শুনি আমরা। প্রতীক বন্ধু প্রতীক্ষালয়, প্রতীকের বন্ধু প্রতীক্ষালয়। তো বাস স্টপটা করেছি তার পাশে। হ্যাঁ, বিষ্ণুপুরে, মানে আমার বাড়ির সামনেই। আমি ছোট থেকে দেখতাম যে ওখানে 3টে পাড়ার মানুষ আসতো, অনেক বয়স্ক মানুষ আসতো, বৃষ্টি পড়লে ছুটে আমার বাড়িতে আসতো। তো তাদের জন্য কিছু করা যাক। তো তখন আমি শুরু করেছিলাম 10 বছর আগে, তখন করতে পারিনি, এখন সেটা সম্ভব করেছি। এবং ছোট ছোট চেয়ার আছে, অনেক কাপেল যে ওখানে বসে পার্কের মতো, গাছ লাগানো, যে পাখির ডাক থাকে, অনেক ফুলের গাছ লাগিয়েছি, এবং নিজেকে একবার করে ঝাড় দিই, ভালো লাগে। রুম করা আছে, বৃষ্টিতে প্রচুর মানুষ গিয়ে দাঁড়ায়। তো এইরকম মানুষদেরকে দরকার, যেখানে মানুষ আমরা মানে কি বলতে যে বুঝতে পারছেন তো, যে আমরা কুসংস্কারটাই না গিয়ে আমরা সমাজটাকে পরিবর্তন করবো। তাহলে আমাদের মতো ছেলে, এখন বুঝতে পারছি যে দিল খানের এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার আর এত ফলোয়ার কিভাবে। আমি ম্যাডাম আরেকটা কথা, এই চিন্তা ভাবনা, মানে তোমাকে আজকে যদি এখানে না আনতাম বা না কথা হতো, মানে এত ডিটেলসে বোঝাই যেত না, তুমি এত গভীরভাবে ভাবতে পারো। আমি সাবস্ক্রাইবার আর ফলোয়ার্সের পক্ষে নয়। প্রচুর ভিডিও তোমার পেজে, তোমার চ্যানেলে আমি দেখেছি, তার মধ্যে একটা ভিডিও কিন্তু আমার অসাধারণ, মানে প্রত্যেকটাই ভালো লাগা। দুখু মাঝি, যাকে সরকার খুঁজে পায়নি, কেউ খুঁজে পায়নি, পুরুলিয়া। ইয়েস, আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য। আচ্ছা, এই যে দুখু মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন? একবার আপনাকে ভিতরে যেতে হবে, কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো। এগুলো কি বাড়ির মধ্যে খড় ধর সব দিয়েছেন? যে ও জলের জন্য খড় দিয়েছেন, যাতে জলটা টানে। জলটা টানবে কি দেখছেন কত ভিজা আছে মাটি, দেখো দেখো, সেই তো দেখো গাদা নোংরা, তো এটা চিমটি চিমটি গাদা আছে, চিমটি আছে। তো ওই গিলা আসছেন রে বাপ, কি করব তবে বাপ। এইটা কি দিয়েছেন আপনি? দেখাচ্ছি না পূর্বে ঘরটা ওই যে ফাটে দিয়েছে, দেখছেন ফাটিও, সেই জন্য। এই যে এইখানে রান্না করেছেন? ও বেটা, ও রান্না এখন করিয়ে না, এখন থামো বাবা, এখনো রান্না হয়নি? না বেটা। যিনি পদ্মশ্রী, এরকম একজন সম্মানিত, যিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, যার ভালো কাজ, গ্রামে এত গাছ লাগানো, পরিবেশ দূষণ বন্ধ করা,
তিনি নাকি প্লাস্টিকের ছাউনিতে ভাঙা ঘরে ওইভাবে কষ্ট করে, তুমি কিভাবে পৌঁছলে তার কাছে? ম্যাডাম অনেক মানুষ আমাকে ফোন করে, আচ্ছা, ফোন নাম্বার এখন দিতে পারেনি কিন্তু মেসেজ করে পেজেতে, তারপরে ওনারা জানায়, জিমেল করে যে এই জায়গায় এই প্রবলেমটা আছে। তারপরে আমি আমার প্রত্যেকটা জায়গায় কিছু কিছু করে ছেলে আছে, মানে আমার যারা ফলোয়ার্স তারাই মেম্বার, তো তাদেরকে দিয়ে আমি খবর নিয়ে যে এটা কি এরকম বটে। তারপরে উনি ভিডিও কল করে দেখলাম যে হ্যাঁ সত্যি এই অবস্থায় আছে। তো আমার মনে হয় তারা ওরখানে গিয়ে আমি যে কাজটাই করি আমি সরাসরি আমার যেতে মনে হয় যে আমি ফিল্ডে না গিয়ে আমি সেটাকে ভেরিফাই করতে পারবো না। তো ফিল্ডে যাওয়ার পরে বুঝতে পারি যে উনি সত্যি এই অবস্থায় আছে, আর মানুষটা সত্যি নিরীহ এবং মানে একদম কি বলবো, মানে খুব ভালো মনের মানুষ। তো যেটা দেখলাম যে উনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, রাষ্ট্রপতি পুরস্কারটা বড় কথা নয়, উনি সত্যি সমাজের জন্য মানে এত গাছ লাগিয়েছে, মানে কত হাজার গাছ লাগিয়েছে আপনি ওটা গুণে মানে উনি নিজেও জানে না। এবং কি ও গাছ লাগানোর জন্য যে বেড়াটা দিতে হয় সেই বেড়ার কাঠটা যেটা দেবে নিজে কেটে আনে না, কেটে আনে না ব্যাপারটা, মানে কেটে যে আনে ওটা ও যে কাটবে তাহলে তো গাছ কাটা হবে, তার জন্য মরা পুরানোর পরে যে গাছগুলো বেঁচে থাকে ওই খুঁটিগুলো, একটা কাঠ তো পুরো পুড়ে না, ওইগুলো নিয়ে এসেও বেড়া দেয় বিভিন্ন জায়গা থেকে। মানে কি গাছ কাটলে তো একটা প্রাণ কাটা হলো, মানে মানুষের কতটা সোচ ভালো হলে এরকম কাজ করতে পারে, সেই মানুষগুলোর অবস্থা এরকম। আমি আমার মতো করে কিছু হেল্প করেছিলাম, 3 মাসের খাবার দাবার দিয়েছিলাম, সেইটা ভিডিওটা করার জন্য কি এনার একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো ভিডিওটা আপলোড করেছি, 3 দিনের মধ্যে 20 মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটা। অনেকেই হয়তো ভাবে এটা নিয়ে নেগেটিভ ভাবে যে হয়তো রোজগার করার জন্য করছে, কিন্তু আমি কিছু মানুষকে বলি যে তুই যদি রোজগার করে মানুষের ভালো হয়, রোজগার তো মানুষ অনেক রকম ভাবেই করছে, তো অসুবিধাটা কি? রোজগার মানুষ তো দেহ বিক্রি করেও করছে। তো আমার যদি রোজগার হয় আমি রোজগারের জন্য জানি, আমি থোড়ি কি ভাবতাম যে 20 মিলিয়ন হবে। তা রোজগার করার জন্য যদি একটা মানুষের উপকার হয় আর আমি যদি ওই রোজগার থেকে ওনাকে কিছু দিয়ে আসি, আমি অটোমেটিকলি ওনাকে 5,000 টাকা জিনিস দিয়েছিলাম, কিন্তু আমি তো ভাবতাম না বা ভাবতে পারি 5,000 টাকা থেকে 20 মিলিয়ন হবে। তো ওখান থেকে 20 মিলিয়ন হওয়ার পরে ওনার এখন যে অবস্থায় আছে মানে ওর পরিবর্তন হয়ে গেছে পুরো, ওনার একটা পাকা বাড়ি হচ্ছে, ঢালা হয়ে গেছে, আমি সব খবর রেখেছি। ফোন করে বাবু তুমি আসবে, তোমার জন্য তো এত কিছু, বুকের ভিতরটা মানে এত আরাম লাগে, চোখের দিকে জল চলে আসে। ওই মানুষটা যে বাবু আমাদের ঘর ডালাই হচ্ছে, গিয়ে বাবু আসবে, মানে এইটা কে বলে? এটা তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট, একদম একদম লাইফ টাইম। আচ্ছা, এর সঙ্গে পুরুলিয়া বলতে মনে এলো মালতী বালা বিদ্যালয়, যেখানে আদিবাসী মহিলা, গোটা গ্রামে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই, তিনি দিনের পর দিন গ্রামের বাচ্চাদের তিনি যেটুকু জানেন সেটুকু চালিয়ে যাচ্ছিলেন, সেখানেও তুমি পৌঁছেছিলে। ওই তো ওই মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে গিয়েছিলাম এবং ওনারখানে অনেক কষ্ট গিয়েছি, মানে একদম পাহাড়ের 1000 ফুট উপরে, 1000 আমি তো আর মাপিনি কিন্তু আন্দাজে বললো আরও উঁচু হবে, জঙ্গলের রাস্তা দিয়ে গেলাম। এখন একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, তো ওখানে আমি যে কোনো জায়গায় হঠাৎ করেই যাই, কোনো জায়গায় আপনি যখন বলে যাবেন না দেখবেন সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। একটা গরিব মানুষের বাড়ি যাবেন, তার কাছে যখন আপনি বলবেন আমি যাচ্ছি, সে দেবেন একটা ভালো কোথা থেকে মিনিমাম একটা কিছু শাড়ি পরে একটা জায়গায় ঘর দর পরিষ্কার করে রাখে, কিন্তু হঠাৎ করে একটা মানুষের কাছে যখন যাবেন না আসল চেহারাটা বুঝতে পারা যায়। তো হঠাৎ করে সকালবেলায় গেলাম, তো ওই কোলে একটা 2 মাসের বাচ্চা ছিল, 2 মাসের বাচ্চাকে কোলে নিয়ে পড়াচ্ছিল। মানুষটাকে নিয়ে মিথ্যে অপপ্রচার করছো। আমি আপনাদেরকে টাকা দিয়ে দেবো, বই খাতা দিয়ে দেবো, স্কুল দিয়ে দেবো, আপনারা প্রতিদিন আসতে পারবেন একটা জায়গাতে। মালতী মুর্মুকে নিয়ে সরকারি কোনো আধিকারিক, সরকারি কোনো মানুষ বিরোধিতা করেন। ওনাদের স্কুলে কেন এই বাচ্চাগুলো পড়তে আসে তার 3টে কারণ আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে ওনার ভালোবাসা এবং এখানের যে মানে গ্রামের মধ্যেই যে উনি একজন মানুষ, গ্রামের মানুষ সবাই চিনে, ওই কারণ। আরেকটা কারণ হচ্ছে যে 3টে প্রবাদে পড়ানো হয়, ইংরেজি, বাংলা, আর সব থেকে ভালোভাবে যেটা উনি পড়ান সেটা হচ্ছে আদিবাসী ভাষা, যেটা হয়তো পাশে যে স্কুল আছে সেই স্কুলে পড়ায় না। তাহলে আদিবাসী বাচ্চারা বা এখানকার যারা সম্প্রদায়ের মানুষ তারা কি চাইবে যে আমাদের আদিবাসী বাচ্চারা আদিবাসী ভাষাটা একটু শিখুক, সেই অনুযায়ী ওনার কাছে পড়ায়। এবং স্কুলটা স্টার্টিং হয় কটা থেকে? স্কুলটা স্টার্টিং হয় 6টা থেকে 9টা। এত সুন্দর আমার লেগেছিল, আমি মানে উনি আমার থেকে বয়সে ছোট, ওনাকে আমি প্রণাম করেছিলাম, মানে ওটা ওনারই জন্য আর কি। তো প্রণাম করে ওনার পুরো ব্যাপারটা আমি মানে পুরোটাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। ওনার ভিডিওটা রাতারাতি 10 মিলিয়ন হয়ে যায়। এই জন্য হয়ে যায় যে একটা মহিলা যেখানে মেয়েরা রিল করতে ব্যস্ত, যেখানে নিজের জন্য ব্যস্ত, শপিং করতে ব্যস্ত, যেখানে নিজের ছেলেকে বলে যে অন্যের দিস না টিফিনটা তোর কাছে যেমন না খাই নিজে খাবি, সেই জায়গাতে একটা মানুষ নিজে একটা 2 মাসের বাচ্চাকে কোলে নিয়ে এতগুলো আদিবাসী বাচ্চাকে 3টে ভাষাতে শিক্ষা দিচ্ছে, ইংরেজি, বাংলা, আদিবাসী।
আর আদিবাসী ভাষাটায় শিক্ষা দিচ্ছে বলেই ওখানকার অনেক মানুষ ওর কাছে পাঠাচ্ছে বাচ্চাদেরকে। আদিবাসীরা নিজের ভাষাকে জাতকে খুব সম্মান করে। তাহলে সরকারি স্কুলে যেটা আছে, ওখানে সরকারি স্কুল ছিল একটু দূরে। আমার টার্গেট ছিল যে আমি যে জন্য গিয়েছি, আমার যাকে ফোকাস তাকে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম, এবং ওনাকে কিছু কিছু এনজিও সাহায্য করেছে, পাশে সরকারি স্কুলও আছে, কিন্তু আমার ফোকাস ছিল যে ওনাকে দিয়ে ভিডিওটা করে উনি যে একটা মহিলা, তার যে প্রতিভাটা সেটাকে আমি তুলে ধরেছিলাম। তো ভালো করলে খারাপও আছে। ভিডিওটা ছাড়া যখন রাতারাতি দেখলো 10 মিলিয়ন ভিউ, তখন কিন্তু ওখানে কিছু মানুষ যারা নিজেরাও স্কুল চালায়, নিজেরাও সমাজসেবী, তারাই ফেসবুকে লিখে যে পাশে তো স্কুল ছিল, ওনাকে তো এনজিও সাহায্য করে, তুমি কেন বললে না ওদের নাম? আমার ফোকাসটা ছিল ওনাকে নিয়ে, আমি কেন বলবো? ওনার জন্য আবার নেগেটিভিটি কিছু মানুষ বলে, কিন্তু বললাম না যে ভালো করলে ভালো হবে, খারাপ করলে ভালো হবে না। তো এখন ওনারও পরিবর্তন হয়ে গেছে পুরো, এত মানুষের ভালোবাসা ওনার জন্য। ওনাদের পাশে সরকারি স্কুল, অনেকেই সরকারি স্কুলটাকে নিয়ে পোস্ট করেছে, স্কুল তো আছে, স্কুল আছে তো আছে, কিন্তু ছাদ ভেঙে পড়ে যাচ্ছে। ওনার জন্য সরকারি স্কুলটা 38 লক্ষ টাকা পেয়েছে, তাড়াতাড়ি করে দিয়েছে। এবং ওনার স্কুলটা আমিও ছিলাম, এবং ওনাদের একটা ফান্ডিং, মানে ওনাদের একটা ফোনপে নাম্বার আমি দিয়ে দিয়েছিলাম। ওই ফোনপে নাম্বারটাতে 2 লক্ষ টাকার উপরে এসেছিলো। ওই 2 লক্ষ টাকাতে ওনারা স্কুল করেছে একটা, মানে পাশে রুম করেছে, এবং পুরো জায়গাটা বাউন্ডারি দিয়ে। আমি আবার দ্বিতীয় একটা ভিডিও পোস্ট করি, উনি এখন অবধি পড়ায়। রিসেন্ট আমি ওকে ভিডিও কল করেছিলাম 2 দিন আগে, 10 লক্ষ টাকা খরচা করে আমার একটা একজন স্কুল করে দিয়েছে, একদম পাক্কা। তাহলে আমার একটা ভিডিওতে যদি মানুষের এত উপকার হয়, তাহলে আমার কি ভালো লোকের কথা শুনলাম, একদম ফোন করে বলে যে দাদা আসবে। এই ওনার কথাটা অন্যরকম, একটু আদিবাসী তো, একটু টোনটা আলাদা। হ্যাঁ দাদা আসবে, স্কুলটা রেডি হলে দাদা অনেকদিন আসলে, মানে এত ভালো লাগে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিচুয়েশনটা, নিজে যখন ওই জায়গাটা, আমার তো ইচ্ছে করছে আমি তোমার সঙ্গে কাজ করব এবার, আমি একা কোথায় আমি থাকবো এবার, এত ভালো লাগছে। আমার কোনো টিম নেই জানেন তো দিদি, মানুষই তোমার টিম, জনগণ তোমার টিম, জনগণই আমার টিম। হসপিটালে আমি খাবার দিতে যাই, ভালো কাজের অনেক বিরোধী আসে, আর ভালো জিনিসের না, বুঝতে পারছেন না, ভালো জিনিসে মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না। যেমন পচা খাবার দিয়ে বেশি মাছি বসে, সেরকম এখনকার পরিস্থিতি। আর আমরা অনেকেই, তোমরা যারা আমার এইখানে ভিডিও দেখছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা অনেকেই অনেক ফেসবুকে ভিডিও করো, তো তোমরা দেখো যে রাতারাতি তোমাদের 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন ভিউ হয়ে যায়। তোমরা ভাবো যে আমরা সেলিব্রিটি বা আমরা খুব পপুলার। অমিতাভ বচ্চনের আমি একটা ভিডিও দেখলাম, বা অমিতাভ বচ্চনের পেজটা ঘুরে আসলাম, 10,000, 5,000, 6,000 মানুষ দেখেছে। তাহলে আমাদের বেশি ফলোয়ার্স, আমাদের বেশি ভিউ হলে আমরা করতে বেশি সেলিব্রিটি না। সোশ্যাল মিডিয়াটা একটা অন্য প্ল্যাটফর্ম। আমি নিজেই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকি, আমি ভিডিওটা করি মানুষকে সচেতন করার জন্য। সোশ্যাল মিডিয়া থেকে মানুষ যত দূরে থাকবে তত ভালো। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আমি পরিচিত হতে চাই না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা চিনি কীভাবে? আমরা ফেসবুকের মাধ্যমে। বলেন আপনি চিনি কি ফেসবুকের মাধ্যমে না সোশ্যাল মিডিয়া? না আপনি নিউজে ওনাকে পোস্ট করে পস্কার করেছেন, ভিডিও করেননি। সোশ্যাল মিডিয়া আলাদা, আর সামনাসামনি মানুষের মনে জায়গা করে আলাদা। সোশ্যাল মিডিয়ার মানুষের, ধরুন হঠাৎ আমার কিছু হয়ে গেল বা আমাকে পুলিশে অ্যারেস্ট করলো, তখন মানুষ যতটা বেরোবে, সামনাসামনি চিনে দেবেন ঘর থেকে উঠে চলে আসছে, প্রতিবাদ করতে হবে আমার জন্য। সেই ব্যাপার, সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে কিন্তু ভরসা করেন না, এটা বলতে চাই। আর অনেক মানুষের সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে ভালো কাজেও লাগায়, আবার কি অনেক মানুষের জীবনও নষ্ট হয়ে যায়। যত ডিভোর্স এখন সোশ্যাল মিডিয়ার জন্য। তো ওই জন্য আমি বিভিন্ন জায়গায় মিট আপ হয় না, এখন ফেসবুক ছোটোখাটো মিট আপ হয়। অনেকে আমাকে বলে দিল্লা তুমি মিট আপে যাচ্ছ, মিট আপে তো শুধু ছবি তোলা হয়। আমি যে কেন মিট আপে যাই তারা তো জানে না। মিট আপে গেলে আমি অনেক মহিলাদেরকে পাবো যাদেরকে আমি বোঝাতে পারবো, আর যারা হচ্ছে ফেসবুক পাগল তারাই মিট আপে যায়। তো আমি তাদেরকে বোঝাতে পারবো যে মিট আপ, এই ফেসবুক করো, তুমি প্রোগ্রাম করো, ফেসবুক করো। একটা ছেলের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য তুমি ফেসবুকে একটু ভিডিও করো, অনেক ভালো। কিন্তু ওটাকেই আবার কোনো ছেলে ইউজ করে তোমাকে সেই জালে ফেলে দেখবেন হঠাৎ করে দুটো বাচ্চা আছে তোমাকে নিয়ে কোথাও পালিয়ে গেছে, তো সেটা তো তুমি নষ্ট হয়ে গেলে এবং তোমার ফ্যামিলিটাও শেষ হয়ে গেলো। তো ওইগুলো থেকে তোমাকে বঞ্চিত থাকতে হবে। তাহলে আমি ভিডিও করতে বন্ধ করতে বলছি না, ভিডিও করো, বাড়িতে বসো, টিকটক করো, ভিডিও করো, একটু লিপস মিলিয়ে গান করে ছাড়ো, কিন্তু ওটাকে তোমার প্রফেশনাল ভেবে নেও না। সন্ধ্যাবেলা 6টা বাজলে ঠিক বাচ্চাকে পড়তে বসো 9টা পর্যন্ত, তারপরে তুমি রাত্রেবেলা ভিডিও করো। ওই ব্যাপারগুলো আমি ওখানে বোঝাই মানুষকে, অনেক মানুষ বোঝে। তো ওই জন্য আমি মানুষকেও বলি যে সোশ্যাল মিডিয়াটা বেশি ইউজ করে না, ফিল্ডে যেটা পাবে সোশ্যাল মিডিয়ায় সেটা পাবে না। আমি তো স্পিচলেস হয়ে যাচ্ছি দিলদার কথা শুনে, মানে শুধু কথা শুনতে ইচ্ছে করছে, আমার কিছু কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা, অনেকে এই যে বলে এই যে ভালো কাজ করলে অনেক বাধা আসে, অনেকে এটা বলে
যে ইনকামের জন্যই নাকি এই সমস্ত সোশ্যাল মাধ্যম, এই সমস্ত সোশ্যাল ওয়ার্ক মানুষের কাছে পৌঁছানো। এটা তো ঠিক কথা, যদি আমি ইনকাম করেও 10টা মানুষের উপকার করতে পারি ক্ষতি কি? কিন্তু তোমার কাছে একটু জানতে চাইবো, শুধুই কি ইউটিউব, ফেসবুক সোশ্যাল মাধ্যম, নাকি তোমার নিজস্ব তোমার কোনো পেশা, তোমার ব্যবসা, তোমার কিছু রয়েছে কাজ? হ্যাঁ, অবভিয়াসলি আছে, আমার বিজনেস আছে। ছোটো থেকেই ব্যবসা করতে ভালোবাসি। আমি অনেক কাজ পেয়েছি, ছেড়ে দিয়েছি। অনেক কাজ এই জন্য ছেড়ে দিয়েছি, আমাকে এখন অবধি যদি মানুষ বলে যে 50,000 টাকা বেতন দেবো, তাহলে অনেকেই স্যার বলবে, কিন্তু আমি নিজেকে স্যার বলাটা পছন্দ করি না। কিন্তু যদি বিজনেস করি, দাদা ভাই কেমন আছিস, এই ব্যাপারটা বলবে। তো ওটা অর্জন, স্যারটা বাদ দিয়ে দাদা ভাইটা অর্জন করার জন্য বিজনেস করা। আর বিজনেস মানে কি, তখন আমি এখানে আছি, আমার ছেলেরা তখন কাজ করছে, মানে এটা একটা আলাদা স্বাধীন ব্যবসা। বিজনেস করে সবাই চাই যে বিজনেসটা বাড়াবা। ছোট্টখাটো একটা প্রতিষ্ঠান আছে আমার, একটা আগে মোবাইল দোকান ছিল, এখনও আছে। ছোটোখাটো বিরিয়ানি দোকান আছে, মানে মানুষকে খাওয়াতে ভালো লাগে। অনেকেই যারা ভিডিও দেখছেন, অনেকেই আমার দোকানে খেতেও গেছেন। আমরাও যাবো কিন্তু অবভিয়াসলি, কলকাতা থেকে অনেক মানুষ যায়। আচ্ছা, তো ওই ব্যবসা ছোটোখাটো করি। আর ইউটিউব, ফেসবুক থেকে যেটা আসে না না, ওটা মানে আমার বাড়িতে আপনি যদি যান, সকাল থেকে 4-5 জন আসেই ঘুম ভাঙাতে। ওটা আমার কাছে খুব একটা ভাগ্যের ব্যাপার যে গরিব মানুষরা ঘুম ভাঙাতে আসে। বড় লোক বা অনেক মানুষ নিজের স্বার্থের জন্য আসে, 4 চাকা নিয়ে অনেকে আসে নিজের স্বার্থের জন্য, ঘুম ভাঙিয়ে নিজের প্রফিট হবে। কিন্তু যখন গরিব মানুষ আসে না, দেখবেন যে ঘুমটা গরিব মানুষের যদি মানে গরিব মানুষ যদি ঘুমটা ভাঙাতে মনে হয় যে কেন উপরবেলা এসেছে আমার কাছে, এমন ব্যাপার। তো ওই মানে 500 টাকা ম্যাক্সিমাম মানুষকে দিই, 500 টাকা নিচে তো দেওয়া যাবে না। তো 500 টাকা ম্যাক্সিমাম মানুষকে দিলেও যদি আমি 6 জনকে দিই, আমার 3000 টাকা হচ্ছে। আমি আজকে নেই বাড়িতে, সকাল থেকে বেরিয়েছি, আমার ওয়াইফ ফোন করেছিল, বলছে 2 জন এসেছে, পয়সা আমি 1000 টাকা করে দাও। 2 জন এসেছে তো, বলে হ্যাঁ আজকে 2 জনই এসেছে, 1000 টাকা করে দাও। যদি 3 জন আসতো তাহলে সেটা 3 ভাগ করতাম, মানে 3000 টাকা আমার কাউন্ট করা আছে। তো 3000 টাকা করে যদি আমি দিই, মাসে কত 90,000 টাকা হচ্ছে। আমি কি ইউটিউব, ফেসবুক থেকে 90,000 টাকা আদায় করতে পারবো, ইনকাম করতে পারবো? যারা ইউটিউব, ফেসবুক করে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে ইউটিউব, ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা কতটা ক্রিটিক্যাল। কিন্তু টাকা ইনকাম করার জন্য এখানে আসেনি, এটা আমাদের পেশা, অভ্যাস। এবং যে টাকাটা আসে কি করবো, মানে আসলে কি আমি এটাকে নেবো না? সেটাকে নিয়ে মানুষের কাজে দিতে হবে, কাজে লাগাতে হবে। এত দুস্থ মানুষকে তোমার হেল্প করা, সেটা তো কাজেই লাগানো। হ্যাঁ, আমি অনেক মানুষের বাড়ি করে দিই, জানেন তো, মানে বাড়ি মানে সরকার থেকে যে বাড়িগুলো পায় না, ধরুন কারো ভেস্টেড ল্যান্ড, সরকার তো টাকা দিবে না, আমি আমার মতো করে 30-40 হাজার টাকা খরচা করে একটা টিনের বাড়ি বানিয়ে দিলাম, নিজেই কাজে লাগি, নিজেই কাজে লাগি। ফিতে কাটা হয়, ওনারাই নিজের বাড়ি নিজেই উদ্বোধন করে। এবং বুড়ি ঠাকুমা দিদারা তো মানে অসাধারণ, ওই যে হাসি, কত সুন্দর করে সবকিছু করে দিয়েছি দেখেন, টিউবওয়েল, পায়খানা, ঘর, বাড়ি, গাছ, সুন্দর। দিদি, এই যাকে আমি নিয়ে এলাম, ও আপনার মা, আপনার পাটা কি করে এরকম হলো? ছোটবেলাতে 1.5 বছর, 1 বছরে পুড়ে গিয়েছে। 1 বছরে? ওটা কোটি টাকা দিলে ওই হাসি পাওয়া যায় না। ওইটা একটা মানে অভ্যাস হয়ে গেছে, নেশা হয়ে গেছে মানুষ, যেটা দেখবেন যে মানুষ করবে, টানা করবে এবং ভালো লাগবে, মানুষ উৎসাহিত দেবে, সেটা নেশা হয়ে যায়। আর আমাদের ওটা নেশা হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো লাগলো ওয়াইফের কথাও বললে, কারণ এটা সত্যি কথা, পরিবার যদি পাশে না থাকে না, কখনো দুস্থ মানুষের কাছে পৌঁছে যাওয়ার এতটা সময় দেওয়া যায় না। তো কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না, আমরা লাভ ম্যারেজই করেছি। ওরে বাবা, এত সমাজসেবা করেও লাভ ম্যারেজ, সময় পেলে কিভাবে? আমরা ছোটবেলায় মানে বিয়ে করেছিলাম। আচ্ছা। আর আমি বিয়ে করার পরেই আমাকে এত মানুষ চিনেছে, অনেক বন্ধু বান্ধব আছে। তার মানে তোমার ওয়াইফও এই মেন্টালিটিরই, না হলে কিন্তু এটা পারতে না তুমি। উনি ক্যামেরায় মানে আসতে চায় না, মানে উনি চায় না পাবলিসিটি। উনি বলে যে আমি যদি উপকার করি তাহলে ক্যামেরা না করলে ভালো, মানে অনেক ফ্যামিলি আছে। আর আমিও এটাতে খুব খুশি যে দুজনাই যদি একটু মানে মডেল, যেটাকে বলে, দুজনাই যদি মডেল হয়ে যায়, সংসারে অশান্তি হয়। এবার উনি বাচ্চা থেকে, আমার ছোট্ট একটি মেয়ে আছে, খুব ভালোবাসে মেয়েকে, ছোট্ট একটি ছেলে আছে, মানে একটি ছেলে একটি মেয়ে, আর বাচ্চা নিই এবং অন্যকেও বলি যে 2টো একটার বেশি আর বাচ্চা নিও না। মানে আমি তো পরিস্থিতি দেখি যে কিভাবে ছেলেগুলোকে মানুষ করলে ভালো করেই করতে হবে। মা আছে বাড়িতে, দাদারাও আছে, বৌদিরা আছে, একসাথে থাকে সবাই। আর ওয়াইফ ভালো, মানে বাধা দেয় না। আমি এখানে কলকাতায় 2 দিন আছি, মানে কোনো বাধা নেই, কারণ জানে যে যা করে ভালোর জন্যই করে। যেটা যদি বাড়ির সাপোর্ট না থাকে, যেমন ছেলেদের ক্ষেত্রে ওয়াইফদের, যেমন ওয়াইফরা যদি বেরোয় হাজবেন্ডদের, বাড়ির সাপোর্টটা খুব বড় সাপোর্ট। হ্যাঁ, আরেকটা কথা যেটা ওই মানে কি, ওয়াইফ এরকম কাজ করে কিন্তু উনিও করে,
উনি ক্যামেরা করেন আর কি, দোকানে থাকে তো প্রচুর মানুষকে হেল্প করে, বাহ, সব ক্ষেত্রে ভিডিও করেন, বলে কি আমার ভিডিও ভালো করতে ভালো পরিবার একটা, মেড ফর ইচ আদার। দেখো দিল খানের ভিডিও যারা দেখেন তারা কিন্তু এগুলো জানতেন না কি, তাই তো? আজকে এই ছোট্ট ছোট্ট মানে একদম দিলদার বাড়িতে ঢুকে গিয়ে বলা চলে তার সেই গল্পগুলো আমরা শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা, রিসেন্টলি একটা যে বিষয়টা খুব চর্চায়, এসআইআর, সেটা তো তোমাকেও নিশ্চয়ই ফর্ম ফিল আপ করতে হবে বা হচ্ছে বা হয়েছে, তো এসআইআর নিয়ে কি মনে হয় তোমার? এসআইআর মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মানে অন্য দেশ থেকে যে মানুষগুলো আমাদের এখানে এসেছে, অনেক মানুষ আছে, আমি তো দেখেছি, আমি অনেকেরই বাড়িতে যাই, আমি এটা ইউটিলাইজ করেছি যে কলকাতা তো প্রচুর জায়গা আমি যাই, তো অনেক মানুষের কিন্তু ডকুমেন্টস নেই, মানে এমনটা নেই যে তার পূর্বপুরুষের নেই, সেরকম কিছু মানুষ আছে। আবার কিছু মানুষ আছে যে অন্য কান্ট্রি থেকে এসে তারা কাজের জন্য এসেছে, কাজের জন্য এসে এমনভাবে জাল বিস্তার করেছে যে তারা সেখানেই আছে, এবং তাদের মানে ভোটার কার্ড, আধার কার্ড তো এখন ডুপ্লিকেসিটি হয়ে যাবে, কিন্তু তার বাবা মার এখানে কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই। তো এসআইআরটার মানে হচ্ছে যে আমি যদি সত্যি এখানে জন্মগ্রহণ করেছি বা সত্যি যদি এখানকার বাসিন্দা, তাদের জন্য নয়, তাদেরকে ভয় দেখাচ্ছে মানুষ। এসআইআরটা হচ্ছে এখন অনেক মানুষ খালি হয়ে গেছে, এসআইআরটা মানে হচ্ছে যে যারা কাজের জন্য এসে এখান থেকে যেতে চায়নি, মানে এখানেও বিয়ে করে নিয়ে যাবে, আর প্রেম ভালোবাসা কি মানে একটু মিষ্টি মিষ্টি কথা বললে, বা এখানকার কিছু মানুষের যেমন বলে না যে যেমন মানুষ সেরকম আবার তার সাথে দেওয়ারও মানুষ আছে। তো এখানকার যারা কাজে আসে, ফুটপাতে অনেক মহিলারা থাকে যারা হয়তো এখানকারই বাসিন্দা, তাদের মনে হয় যে একটা ছেলে পেয়েছি, বিয়ে করলে প্রেম হয়ে গেছে, সে বিয়ে করেছে, বিয়ে করার পরে দেখা যাচ্ছে ছেলেটাকে যে এখানেও বউ আছে, আবার ও তাদের দেশেতেও বউ আছে, দুটো করে বউ আছে, এখানে 6 মাস থাকছে, ওখানে 6 মাস থাকছে। এই শেয়ারটা তাদের জন্য যে ভাই তুই ফিস্ট কর, কোথায় থাকবি, এবং তুই যদি সত্যি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিস তাহলে তুই এখানে থাক, আর যদি তোর মানে অন্য দেশে তুই সসম্মান আছে, তাকে তার গুলি করে মেরে দিচ্ছে না, তাকে তার সুযোগ দিচ্ছি যে তোর কাছে ডকুমেন্টস নেই, তুই ভাই যা, আমি তো কঠিন বিষয়টা দিলদা এত সহজ করে এত সুন্দর করে বুঝিয়ে দিল। আগে মানুষ প্রচুর ভয় পেয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে ভয়ের কিছু নেই, এটা এই যে আমি যেমন আমার ডকুমেন্টস চেকই করিনি, দরকার নেই, আমি তো জানি আমি এখানকারই, বা সরকার যে স্টেপ নেয় আমাদের ভালোর জন্যই নেয়, সরকার জানে যে আমি যদি ভুল কিছু স্টেপ নিই সরকারই চেঞ্জ হয়ে যেতে পারে পাবলিকদেরকে খাপালে, তা সরকার যেহেতু এই স্টেপটা নিয়েছে কিছু বুঝেই তো নিয়েছে। এরপরে আমি বলবো যে যা হয় ভালোর জন্য হয়, যদি সত্যি এখানকার ডকুমেন্ট থাকে তাকে তো তাড়াতে পারবে না, আর যদি এইখানে এসে 2-4 মাস থেকে বা কিছু বছর থেকে যদি মনে করো আমরা এখানে আস্থা গাড়বো বা থাকবো, তাদের জন্য বেস্ট। একদম। আচ্ছা, এবার তোমাকে বেশিক্ষণ আটকে রাখবো না, কয়েকটা ছোট ছোট প্রশ্ন করার। এমন কি কাজ যেটা মানে দিল খান তো ফেমাস, একটা চেনা মুখ, একটা সাধারণ মানুষের প্রতিনিধি, এমন কোন কাজ যেটা এখনো দিল খান করে উঠতে পারেনি, সে রাতে ঘুমানোর সময় ভাবে যে এটা আমি এখনো করতে পারলাম না, সেটা তাকে কষ্ট দেয়, এমন কোন কাজ জীবনে কি আছে তার? মানে স্বপ্ন থাকে মানুষের না, মানে আপনি বলতে যে আমার স্বপ্নটা কি, যে আমি জীবনে যেটা এখনো অসম্পূর্ণ, এখনো পূরণ করতে পারোনি তুমি, আমি কি করতে চাই এখন অবধি, আমার স্বপ্ন হচ্ছে একটা ভালো হসপিটাল করা, সবাইকারই থাকে স্বপ্ন, আমাদের ওখানে হসপিটাল আছে, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে যে গরিব মানুষের জন্য যেখানে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাবে, এবং সেই মানুষটাকে ডাক্তার প্রথমে তাকে প্রণাম করবে, তারপরে ট্রিটমেন্ট করবে, এরকম একটা ছোট হলেও একটা নিজস্ব প্রতিষ্ঠান থাকবে, এবং যেখানে ডাক্তাররা আগে রুগীকে প্রণাম করবে তারপরে তার ট্রিটমেন্ট করবে, এরকম একটা আমার স্বপ্ন। বলছো তুমি দাদা? এটা সম্ভব করবো একদিন, মানুষের যদি জেদ থাকে তাহলে হবে, বিরাট বড় নয়, চেম্বারের মতো যদি ছোটোখাটো মতো করেও করা যায়, সাময়িক ট্রিটমেন্ট যদি করা যায়। আমি আমার আন্ডারে 4টে ডাক্তার আছে, তারা প্রতিদিন সকালবেলায় আসে এবং বিনা পয়সাতে টোটাল 10 জন করে হলো 40 জনকে দেখে, এবং প্রথমেই আসবে, তাকে মা ভালো আছেন একটু গল্প করবে, একটু প্রণাম করবে, তারপরে তার ট্রিটমেন্ট, মানে সে যেন তার কথাতেই অর্ধেক ভালো হয়ে যায়, সেরকম আমার একটা স্বপ্ন আছে, এবং সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে, কাজে চলছে। অনেকেই তো জানতে চায় কিন্তু বলি না সবাইকে, কিছু ভালো কাজ তো বলে করা চলে না। ঠিক, খুব ভালো, তোমার এই স্বপ্ন পূরণ হোক, সত্যি হোক, আমাদের তরফ থেকে একদম আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা প্রার্থনা ঈশ্বরের কাছে থাকবে। দিল খান সে মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু কাজ করছে গোটা বাংলার জন্য, সে জাতপাত দেখে তো যায় না যে ওই দুস্থটা হিন্দু না মুসলিম, কিন্তু সে মুসলিম বলে কোনো জায়গায় তাকে সমস্যায় পড়তে হয়েছে না, এখন অবধি পড়তে হয়নি ম্যাডাম। আমি মুসলিম সম্প্রদায়ের ছেলে, আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি একজন মুসলিম সম্প্রদায় থেকে বিলং করেছি, কারণ মুসলিম মানে
মুসলমান আর মুসলিমের মধ্যে অনেক পার্থক্য থাকে, বুঝতে পারছো তো? মানে অনেক মুসলিম আছেন দেখবেন যে হয়তো সে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিল, মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে দেবেন দুজন বসেছে, তাকে ঘুষের টাকা দেবে, 10 লাখ টাকা দেবে, মাসে মাসে 10,000 করে পাবে। সেই ধরনের মানে মুসলিমের কথা আমি বলতে, যারা হয়তো মানে নিজেদেরকে মুসলিম বলে প্রমাণিত করে, কিন্তু দেখবেন মসজিদে নামাজ পড়ে যাওয়ার পরে তাকে কার কাছ থেকে হয়তো ঘুষের টাকা নেবো, বা কিভাবে দেখবেন মানে কি বলে না যে সাম্প্রদায়িকভাবে আমার 4টে ছেলে আছে, তারা হয়তো সব জায়গায় কালেকশন করে করে হুম্বি টুম্বি দেখিয়ে আর কি ইয়ে করছে। মুসলমান মানে আলাদা একটা, বুঝতে পারছেন তো? মানে মুসলমান মানে হজরত মোহাম্মদ এই কথাটা বলেছে যে একজন মানুষ মসজিদে যে টয়লেট করছে, তো হঠাৎ যদি আমি দেখি, আমাদের কি করা উচিত? তাকে ধমকানো না, সে আগে টয়লেটটা করুক, সে শান্তি পাক, তারপরে তাকে বারণ করো। এইটা হচ্ছে মুসলমান। কিন্তু আমরা উল্টোটা করি, বুঝতে পারছেন তো? এবারে আমি জানি যে উপরওয়ালা বা হজরত মোহাম্মদ যেই বলে যে মানে আগে বলে যে মানুষের সেবা করো, তুমি ভালো করে বাঁচো, তারপরে তুমি সব কিছু করবে। তো আমার তো মানুষের যার দিকে যাওয়া, ভালোবাসা, এবং আমি জানি যে আমি মানুষই। আমি কোনো জায়গায় গিয়ে আমার নাম যদি জিজ্ঞেস করে দিল খান, অনেকেই জিজ্ঞেস করে যে দিল খান মানে কি খাঁ না খান, আমরা আপনি যেটা ভাববেন সেটাই। আমি জানি আমি মানুষ। অনেক মানুষ কমেন্ট করে যে আমি তুমি কাদের এখনো জানতে পারি না, আমি কাজী নজরুল ইসলামের জীবনী, তার আদর্শ দেখে এবং যেগুলো আমরা পড়েছি বইয়ের পাতায়, আজকে যেন তারই প্রতিফলন দেখছি দিলদার কাছে। মানে সেই কথাটাই আমি তার আদর্শ একদম তুলনা করছি না, তার আদর্শকেই যেন তুমি এখনো ধরে রেখেছো। প্রথমে মানুষ, মানুষের সেবা, তারপর ধর্ম। আগে মানুষ হতো ম্যাডাম। আগে মানুষ না হলে, একজন ডাক্তারবাবু আমার খুব বন্ধু, তার বাড়িতে আমি গেছি, 2টো ছোট ছোট মেয়ে আছে। এবারে আমরা কি করি, আমাদের আবার একটা বাজে অভ্যাস থাকে। আমরা দেখবেন যে কোনো রিক্সা চালক যদি তার একটা মেয়েকে হাত ধরে নিয়ে আসে, আমরা তাকে তুই বলি, কী রে ভালো আছিস? কিন্তু একটু ভিআইপি ডাক্তার, পুলিশ, মাস্টার, মানে যারা একটু আর কি পয়সা ভালো, তাদের যদি মেয়েদের কথা হয় আপনি তুমি দিয়ে বলি, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়। কিন্তু আমার বক্তব্য যে যাকে তুই বলো, তুই সবাইকে তুই বলো, আর তুমি তো সবাইকে তুমি সম্মান করলে সবাইকে। হ্যাঁ, তো ওই যে ডাক্তারের বাড়িতে গিয়ে আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে হ্যাঁ তোরা কী হতে চাস বড় হলে? তো মেয়ে তো কেউ বলছে আমরা ফ্যাশন ডিজাইনার হবো, কেউ নার্স হবো, কেউ ডাক্তার হবো। তা আমি ওনাদেরকে বললাম যে এক কাজ কর, তোরা আগে ভালোভাবে মানুষ হো। আগে যদি কেউ জিজ্ঞেস করে বলবি আমরা আগে মানুষ হতে চাই। তুই মানুষ হবি তবেই তো ডাক্তার হতে পারবি। তোর বাবা তো ডাক্তার, তার মানে তো আগে মানুষ হয়েছে। আগে মানুষ হবি, তারপরে সব কিছু হবি। তো ওর বাবাও তখন রিয়াকশন করে আমাকে বলছে হ্যাঁ দিল, এটা তো আমি ভাবিনি। মানে একজন ডাক্তার, ও যার 2.5 লক্ষ টাকার উপরে বেতন এবং এত ভিআইপি একজন মানুষ, নাম করা ডাক্তার, সে আমার কাছে এসে বলছে দিল আমি কিন্তু এইভাবে ভাবিনি। এটাই বাস্তব যে ওনাদেরকে আমাকে আগে মানুষ হতে হবে, মানুষ করতে হবে। ধর্ম থেকে বা কোন স্ট্যাটাস থেকে বিলং করছে সেটা বড় কথা, সেটা বড় কথা না, আগে আমাদেরকে মানুষ হতে হবে। কিছু কিছু জিনিস যেমন আমাদের ভাবনার বাইরে। আমি রিসেন্ট একটা ভিডিও করেছি, একদিনেতে 5 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। মানে আমি গাড়িতে যেতে যেতে আমার মনে হলো যে আমি একটু দাঁড়িয়ে, শিয়ালটা রাস্তায় পড়ে আছে, একটু কি ফেলে দেবো? ক্যামেরা এই জন্য করি যে আমার দেখে যেন মানুষ শিখে। তো শিয়ালটা আমি নিলাম এবং আমার জামাটা খুলে আমি শিয়ালটাকে নিলাম, এই জন্য লোম টোম লেগে যাবে বা ওকে একটু রেসপেক্ট করে আমি জামাটাকে করে বেজিয়ে শিয়ালটাকে নিয়ে আমি আবার মাটিতে পুঁতে দিলাম। কারণ হচ্ছে দাহ করতে গেলে কাঠ দরকার, কোথায় চালাবো, দৌড়বে, মাটিতে পুঁতে রেসপেক্ট করে আমি ওখান থেকে এলাম। ভিডিওটা পোস্ট করলাম, 5 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। মানে আমরা কিছু কিছু জিনিস যেটা হয়তো আমাদের ভাবার বাইরে, ওই এলাকাটা কত সুন্দর হয়ে গেল আমাদের একটু চেষ্টা, আমরা এটা ভাবি না। মোড়ে পুরো আবার কি ওই পুরো জায়গাটা দুর্গন্ধ ছাড়বে, 10 দিন ধরে জায়গাটা পোকা হবে। তো কিছু কিছু জিনিস যেটা আমরা যদি সত্যি একটু করে ভাবি না, আমাদের মনে হয় যে অনেক পুরো সময়টা পৃথিবীটাই বদলে যাবে। তা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস অনুযায়ী কাজ করি। এবারে অনেক মানুষ ভালোবাসে, ভালোবাসাটা পায়, আর এটা অভ্যাসের জন্যই কাজটা করে। মানে মানুষ আমাদেরকে বলে বলে বা ভালো কাজ করছো বা অনুপ্রাণিত আরও দিয়েছে। এবার আমরাও অনেক মানুষের হয়তো ভিডিও দেখি, তাদের দেখে অনুপ্রাণিত হয়। তো এইভাবেই আজকে এই জায়গায় আসা আর কি আপনাদের কাছে।
খুব ভালো থেকো তুমি। হসপিটালের স্বপ্ন তোমার পূরণ হবেই। মানুষ তোমার সঙ্গে আছে, কারণ তুমি তো একটা ভালো মানুষ, মানুষ তোমার সঙ্গে আছে। আর যারা পেছন থেকে এখনো দিল খানকে টানার চেষ্টা করছে, সেই টানে তুমি আটকাবে না, আমরা সকলে জানি। এভাবেই এগিয়ে যাও। কারা কারা টানার চেষ্টা করে জানেন তো ম্যাডাম? যারা দেখবেন যে দুটো সিঁড়ি এগিয়ে আছে, তারা কখনো পিছনে যে আছে তাকে আসতে দেবে না, আর মানে তারা আর কাউকে টানার চেষ্টা করে না। যারা দেখবেন যে সিঁড়ি উপরে ধাপে থাকে, তারা কখনো কাউকে টানার চেষ্টা করে, যারা নিচে থাকে তারাই টানার চেষ্টা করে। আমি তো আজ পর্যন্ত আমি নিজেও বলি এবং অন্যকেও বলি যে কখনো কারো বদনাম করতে নেই জীবনে, কখনো কারো বদনাম করতে নেই। যদি একটা চোর সে চুরি করেছে, সেটা রিকভারি করতে হচ্ছে, চুরিটা কেন করেছে সেটা দেখতে হবে। হয়তো তার পেটে জ্বালাতে করেছে বা কিছু একটা কারণে করেছে, কিন্তু তাকে যে হঠাৎ করে মারধর করবো, নেগেটিভ ভাববো, বা প্রথমে আমরা সঙ্গে সঙ্গে মানুষকে নেগেটিভ ভাবি, বা ও কিছু একটা করে নিল, কেন করলো। মানে এখনকার আমি তো প্রচুর গ্রামে গ্রামে যাই, গ্রামের মানুষদের একটা কি নেগেটিভ থাকে যে ধরুন আপনি আমার গ্রামের মানুষ, আপনার ছেলে চাকরি পেয়েছে, আমি সঙ্গে সঙ্গে কী বলেন তো গ্রামের মানুষ যেটা হয় যে তাহলে ও মনে ঘুষ দিয়েছে, বা ও মনে ওর চেন নেতার সঙ্গে আছে তাই ও পেয়ে গেল, ওইটা কিছু একটা করেছে। কিন্তু আমরা এটা বলি না যে ও চাকরি পেয়েছে, চাকরি থেকে আসার পরে আমাকে তো এসে বলবে, বা আমার বিপদ হলেও তো আমাকে কিছু টাকা দিতে পারবে। আমরা পজিটিভভাবে এই মাইন্ডটা কিন্তু দেখি না, বা পজিটিভভাবে আমরা নিই না। মানুষের মধ্যে নেগেটিভে পুরো ভর্তি হয়ে গেছে। মানে আমরা যদি পজিটিভভাবে নিই, আমাদের পাড়াতে যদি 6 জন চাকরি করে, আমার তো মনে হয় 6টা বেকারত্ব কমেছে, 6টা ছেলে তো নিজের পায়ে দাঁড়িয়েছে, আমার তাতে তো ভালো। এই পজিটিভিটিটাই তো দরকার নেই এখনকার যুগে মানুষের, কিন্তু সেটা আসবে, তোমাদের হাত ধরেই আসবে। এতক্ষণ আমরা দিল খানের সঙ্গে ছিলাম, অনেক অজানা কথা, অনেক আড্ডা, অনেক গল্প হলো। থ্যাংক ইউ। এত ব্যস্ত সময়ের মধ্যেও তুমি এসে, এত মানুষের ডাক তোমার সঙ্গে রয়েছে, তার মধ্যে থেকে সময় বের করে তুমি এসেছো আমাদের স্টুডিওতে। খুব ভালো থেকো। আপনার এখানে এসে আমার ভালো লাগলো। খুব ভালো থেকো, এভাবেই তোমার জার্নি চলতে থাকুক। দিল খানের সঙ্গে আমরা আছি, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ আছে।